পারস্য দেশে বাস করত এক কার্পেট ব্যবসায়ী, যার দুটো ছেলে ছিল। নাম ছিল কাসেম আর অন্যজন আলী বাবা। তার বাবার মৃত্যুর পর লোভী কাসেম সে তার বাবার পুরো ব্যবসাকে হাতিয়ে নেয়, নিরীহ আলী বাবাকে বোকা বানিয়ে। কাসিম বিয়ে করেছিল এক ধনী মেয়েকে। আলী বাবা ভরণ পোষণ করত তার স্ত্রী ও সন্তানের। সে সংসার চালানোর জন্য রোজগার করত কাঠ কেটে ও বিক্রি করে। একদিন আলী বাবা কাঠ জোগাড় করছিল জঙ্গলে। হঠাৎ সে শুনতে পেল খুরের শব্দ অনেকগুলো ঘোড়া। সে নিজেকে গাছের পেছনে লুকিয়ে ফেললো, কারণ ও খুব ভয় পেয়ে গিয়েছিল। সেখানে এলো 40 জন মানুষের একটি দল ঘোড়ায় চড়ে, পিঠে অনেক বস্তা নিয়ে, আর দাঁড়ালো একটি বোল্ডারের সামনে পাহাড়ের পাদদেশে। তাদের সঙ্গে ছিল ছুরি আর তলোয়ার, যা কোমরে বাঁধা ছিল। এরা নিশ্চয়ই একদল ডাকাত। এরা কি করছে এই জঙ্গলে? এদের মধ্যে একজন। আলী বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। আলী বাবা দেখে এত অবাক হয়ে গেল যে হাত পা নাড়াতে ভুলে গেল। তাদের সঙ্গে আনা বস্তাগুলো রেখে গেল গুহার মধ্যে। ডাকাতরা ঘোড়ার পিঠে চড়ে বসলো আর নিমেষে উধাও হয়ে গেল জঙ্গল থেকে। এটা নিশ্চয়ই এদের গুপ্তধন লুকিয়ে রাখার জায়গা। আলী বাবা লোভ সামলাতে পারলো না গুহার ভেতরে ঢোকার। সে বোল্ডারের সামনে এসে দাঁড়ালো আর চেঁচিয়ে বলল, খুল যা সেম সেম। দরজা খুলে গেল আগের মতো। আলী বাবা ঢুকে পড়ল গুহার মধ্যে। সেখানে ছিল স্তূপাকৃত সোনা, রূপো, মূল্যবান বাসন কোসন, হিরে, পান্না, আরো অনেক কিছু, যা আলী বাবা জীবনে কোনোদিনও চোখে দেখেনি। আলী বাবা দু চোখ খসলালো অবিশ্বাসে, কিন্তু সত্যি এসব কিছু মাটিতে ছড়িয়ে পড়ে আছে। আমি নিয়ে নিই কিছু স্বর্ণ মুদ্রা, ডাকাতরা বুঝতেও পারবে না। আলী বাবা এক বস্তা ভর্তি স্বর্ণ মুদ্রা নিল আর বাড়ি পৌঁছালো। দেখো আমি কি এনেছি। আলী বাবা বস্তা ফুল করে সব স্বর্ণ মুদ্রা ঢেলে দিল স্ত্রীর সামনে। তার স্ত্রী হতবাক হয়ে গেল এত সোনা দেখে। তুমি কি এগুলি চুরি করেছো? এ অনেক লম্বা কাহিনী। আমি চুরি করিনি কোনো কিছুই, এগুলি আগে থেকে চুরির জিনিস। আমি আগে এগুলি গুনবো। না, আমরা গুনতে পারবো না এতগুলি কয়েন। যাও আমার ভাইয়ের বাড়ি যাও আর নিয়ে এসো একটা দাড়ি পাল্লা। আলী বাবার স্ত্রী এক ছুটে গেল তার ভাসুরের বাড়ি। দিদি, আমাকে একটু দাড়ি পাল্লাটা দেবে আজ রাতের জন্য? কি মাপবে তুমি এটা দিয়ে? কিছু না, একটু কম মাপবো। কাসিমের বউ খুব চালাক মহিলা ছিল। সে ভাবলো যে আলী বাবার কাছে এত গম নেই যা ওজন করার মতো। তাই ও একটি মোম আটকে দিল দাড়ি পাল্লার নিচে আর তা দিয়ে দিল আলী বাবার বউকে। আলী বাবার বউ মাপলো স্বর্ণ মুদ্রাগুলি আর খুব খুশি হলো এত ওজন দেখে। আমরা বড়লোক হয়ে যাবো, আমরা কিনতে পারবো যা আমরা চাই। না, এত তাড়াতাড়ি না, সবাই আমাদের সন্দেহ করবে। আমরা কাউকেই জানাতে পারবো না আমাদের গোপন কথা। সে তখনই কাসেমকে জানালো তার ভাইয়ের ঐশ্বর্যের কথা। আলী বাবার কাছে স্বর্ণ মুদ্রা আছে, ও কোথা থেকে পেল এগুলি? আমাকে জানতেই হবে। কাসিমের এত কৌতূহল হলো যে সে ঘুমোতে পারল না। তাই তখনই ছুটলো আলী বাবার বাড়ির দিকে। আলী, কেমন আছিস ভাই? আমি এখানে এসেছি তোর কাছে জানতে তোর কিছু লাগবে কিনা। একদম ইতস্তত করিস না, তোর যা চাই তাই বল। তোর বড় দাদা সব সময় তোর পাশে আছে। ও দাদা, আমি জেনে খুশি হলাম যে তুমি এত ভাবো আমার কথা, কিন্তু আমার কাছে অনেক ধন রয়েছে, আমার আর কিচ্ছু চাই না। ধন? খুলে বল আমাকে। সরল আলী বাবার সত্যিটা চেপে রাখতে পারলো না পেটের মধ্যে, আর সে খুলে বলল কাসেমকে সবকিছু, ডাকাত আর গুহার কথা। খুব ভালো, আমি ওখানে যাব আগামীকাল। হাজার হোক, তোমার টাকা হলো আমার দায়িত্ব। আমাকে এই সবের খেয়াল রাখতে হবে। কি যেন সেই সংকেত যাতে গুহার দরজা খোলা যায়? খুল যা সিমসিম। ও খুল যা সিমসিম, খুল যা সিমসিম। আমাকে এটা মনে রাখতে হবে।
সেম। পরদিন সকালে কাসিম তার বাড়ি থেকে বেরোলো, কিন্তু যেই না এলো দরজার সামনে বাইরে যাবার জন্য, সে সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকলো। কি ছিল কথাটা? খোল যা পারলি, খোল গম, খোল দরজা। কেউ তো দরজা খোলো, আরে কেউ তো দরজা খোলো। উত্তেজনা বশত কাসিম ভুলে গেল সংকেতটা আর আটকে রইল গুহার মধ্যে। কিছুক্ষণ পরে সে শুনতে পেল ঘোড়ার খুরের আওয়াজ। 40 চোর ফিরে এলো গুহার মধ্যে। খোল যা সিমসিম। যেই না দরজা খুললো, তারা সবাই দেখলো কাসিম হাঁটু গেড়ে বসে আছে দরজার সামনে। কোনো কিছু জানতে পেরেছে, সর্দার ছুরি ফেলে ওকে হত্যা করলো আর তার দেহ ওখানে ফেলে গেল। কাসিম এসি আলী বাবার কাছে গেল এটা জানাতে যে কাসিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা তো গুহাতে গেছে, আমি যাচ্ছি ওকে খুঁজতে। আলী বাবা গুহাতে গেল আর গিয়ে দেখতে পেল কাসিমের দেহ মাটিতে পড়ে আছে। না, ও না! সে তাকে একটি গাধার উপর চাপিয়ে নিল আর তাকে বাড়ি নিয়ে চলে এলো। কাসিমের পরিচারিকা মার্জিনা এই ঘটনার সম্বন্ধে সবকিছু শুনতে পেল। আমাদের লুকিয়ে রাখতে হবে ওর মৃত্যুর কারণ সবার কাছ থেকে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি কিছু ওষুধ নিয়ে আসার জন্য, যাতে আমরা অভিনয় করতে পারি উনি অসুস্থ আছেন। কাল সকালে আমরা সবাইকে জানিয়ে দেব। সবাই তার এই পরিকল্পনা রাজি হলো। কয়েকদিন কেটে গেল, কিন্তু কাসিমের স্ত্রী এই শোক সহ্য করতে না পেরে মারা গেলেন। এখানে কেউ থাকলো না, প্লিজ আমাকে কাজের জন্য আপনার বাড়ি নিয়ে চলুন। আলী বাবা জানতো যে ও খুব চালাক মেয়ে আর খুব সাহায্য করবে ভবিষ্যতে, তাই সে মার্জিনাকে সঙ্গে করে নিয়ে গেল তার বাড়িতে। পরের দিন ডাকাতরা আবার গুহায় ফিরে এলো। কোথায় গেল মৃতদেহ? নিশ্চয়ই আর কেউ আছে যে জানে আমাদের এই গোপন জায়গা। এই সমস্ত ঐশ্বর্য আমরা জমা করেছি সারা জীবন ধরে। এগুলি হারাবার আগে আমাদের জানতে হবে আমাদের চোর সন্দেহ করলো যে আলীবাবা আগামীকাল আমি আসবো দলবল নিয়ে আর সবাইকে মেরে ফেলবো এই বাড়ি। পরের দিন সকালে মার্জিনা দেখতে পেল চিহ্নটা দরজার উপরে। চালাক মার্জিনা আন্দাজ করলো যে কিছু বিপদ ঘনিয়ে আসছে আমার পরিবারের উপরে। সে ওই গলির প্রতিটি বাড়ির দরজায় একই চিহ্ন রেখে দিল। মাঝরাতে ডাকাতরা গ্রামে এলো, কিন্তু এসে দিশাহারা হয়ে গেল, কারণ প্রত্যেকটা বাড়িতে একই চিহ্ন। তারা ফিরে গেল হতাশ হয়ে। আমি নিজেই যাব, নিজে গিয়ে দেখবো কালকে। আর সর্দার নিজে সাজলো একজন তেল ব্যবসায়ী আর সে নিজে গেল আলী বাবার বাড়িতে। আপনি কার সাথে সাক্ষাৎ করতে চান? সে তো অনেক তোমার মতো এত নিশ্চিত হলেন। সে বুঝতে পারলো এই একই রকমের আংটি আলী বাবা নিয়ে এসেছিল ধনরত্নের সঙ্গে। তার আবার সন্দেহ হলো। ও ধীরে ধীরে বেরিয়ে গেল পিঁপেগুলির কাছে আর এতে টোকা মারলো। আমরা কি বেরিয়ে আসবো সর্দার? মার্জিনা পুরো বুঝতে পেরে গেল চালাকিটা। ও সবকটি পিঁপে পরীক্ষা করলো আর বুঝলো একজন করে চোর লুকিয়ে আছে ভেতরে। ও তেল ভর্তি পিঁপেটা নিল আর সবটুকু তেল গরম করলো একটি বড় কড়াইয়ে। তারপর এক ঝক করে গরম